এক ভয়ানক দুঃস্বপ্ন দেখে চিৎকার করে জেগে বসল নবনী। পাশে শুয়ে থাকা দিব্যর ঘুম মুহূর্তেই ছুটে গেল। সে তড়িঘড়ি করে উঠে বসে নবনীর কাঁধে হাত রেখে শুধালো, নবনী, কি হয়েছে তোমার? নবনী বুকটা ধড়ফড় করছে। সে দ্রুত আর তপ্ত শ্বাস ফেলছে। দিব্য ওর শরীরের তীব্র কম্পন স্পষ্ট অনুভব করতে পারল। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে মাত্র। দিব্য উঠে গিয়ে ঘরের আলোটা জ্বেলে দিল। এক গ্লাস পানি নবনীর দিকে বাড়িয়ে ধরল। নবনী একবার মার মুখে দিব্যর দিকে তাকিয়ে গ্লাসটা নিল। এক নিঃশ্বাসে সবটুকু পানি পান করলো। দিব্য নবনীর মুখোমুখি বসে কোমল গলায় বলল, খুব বাজে কোনো স্বপ্ন দেখেছ? নবনী নিঃশব্দে মাথা নেড়ে সায় দিল। দিব্য কপালে সূক্ষ্ম চিন্তার বাজ পড়ল। সে কিছুটা নির্লিপ্ত গলায় বলল, যদি তোমার হার্ট এতটাই দুর্বল হবে তবে কাল সাহস করে ওখানে যাওয়ার কি দরকার ছিল? বাড়ির আর কোনো মেয়ে কি সেখানে গিয়েছিল? দিব্যর একটা প্রশ্নটা নবনীর কানে তীরের মতো বিঁধল। সে অত্যন্ত উত্তেজিত গলায় বলল, কারণ ওই জ্বলন্ত আগুনের মাঝে মনিতা বা বাড়ির অন্য কোনো মেয়ের স্বামী আটকা পড়েছিল না। তাদের কিসের ভয় হতো? তারা কেনই বা যেতে যাবে? দিব্য স্তম্ভিত হয়ে গেল। সে দেখল নবনীর দু চোখ বেয়ে অশ্রু দ্বারা নেমেছে। আশ্চর্য, সে কি এমন কিছু বলেছে যে মেয়েটা এভাবে কাঁদতে হবে? নবনীর রাগে আর অভিমানে নিজের চোখের পানি মুছে ফেলল। দিব্য তালুকদারের মতো একজন মানুষ এতটা নির্বোধ হয় কি করে? নিশ্চয়ই ওই আগুনের ধোঁয়ায় আর উত্তাপে লোকটার কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। প্রচণ্ড অভিমানে নবনী বিছানা ছেড়ে চলে যেতে উদ্যত হলো। কিন্তু সে পা বাড়ানোর আগেই দিব্য বিদ্যুৎবেগে ওর হাতটা চেপে ধরল। দিব্য তখন নবনীর সাথে উঠে দাঁড়িয়েছে। না চাইতেও নবনীকে থমকে দাঁড়াতে হলো। দিব্য ওর চোখের দিকে তাকিয়ে বিভ্রান্ত গলায় বলল, সমস্যাটা কি তোমার? হঠাৎ কাঁদছই বা কেন? আর এমন অদ্ভুত আচরণই বা করছো কেন? আমরা কথা বলছিলাম, তার মাঝে তুমি আমাকে এভাবে উপেক্ষা করে চলে যেতে পারো না। জবাব দাও নবনী, কি এমন স্বপ্ন দেখেছো তুমি? নবনীর মেজাজ যেন এক নিমিষে সপ্তমে ছড়ল। এই লোকটার সমস্যাটা ঠিক কোথায়? নিজের আকাশচুম্বী অহংকারটাকে 2 মিনিটের জন্য পাশে সরিয়ে রেখে সে কিছুই ভাবতে পারে না। এক মানুষের ভেতরে এতগুলো রূপের সহাব্যবস্থা কিভাবে সম্ভব? নবনী নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে বলল, আমি নামাজ পড়তে চাই, আমায় যেতে দিন। কথাটা বলার পরক্ষণেই নবনীর মনে হলো সে অত্যন্ত অযৌক্তিক একটা অজুহাত দাঁড় করিয়েছে। বাইরের পৃথিবীটা এখন স্বচ্ছ হয়ে উঠেছে। ভোরের স্নিগ্ধ আলোয় চারিদিক উচ্ছ্বসিত। নামাজের ওয়াক্ত সম্ভবত পার হয়ে গেছে। ভাবনার জালে জড়িয়ে থাকতে সে নিজের হাতে এক প্রবল টান অনুভব করলো। দিব্য এক হেঁচকা টানে ওকে নিজের মুখোমুখি দাঁড় করালো। ও তীক্ষ্ণ স্থির দৃষ্টি নিবদ্ধ হলো নবনীর পানে। নবনী বরাবরের মতোই এখানে বড় অসহায়। ওই ছাউনির দিকে সরাসরি তাকিয়ে থাকার সাহস ওর নেই। সে চোরের মতো মাথা নিচু করে এদিক সেদিক তাকাতে লাগলো। দিব্য গম্ভীর গলায় বলল, মিথ্যা বলাটাও একটা শিল্প নবনী। তবে সেই মিথ্যাটা কতটুকু টিকবে তা নির্ভর করে সামনের মানুষটাকে তার উপর। আমাকে চিনতে তোমার আর কতদিন সময় লাগবে? নবনী এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। ক্ষীণ স্বরে বলল, দেখুন, দেখছি তো, দেখার মতো যথেষ্ট সাহস আমার আছে। ওসব কথা বাদ দাও, এখন আসল কথাটা বলো। তুমি কি কোনো বিশেষ কারণে আমার উপর রেগে আছো? নবনী আকাশ থেকে পড়ল। সে তো রাগ করেনি, কেবল প্রচণ্ড বিরক্ত হয়েছে, অভিমান করেছে। আর যদি মনের কোনো রাগ জমিয়ে থাকে তবে তার কারণ সে নিজেও ঠিক জানে না। কিন্তু সামনের এই মানুষটা নাছোড়বান্দা। উত্তর না নিয়ে সে যে আজ ছাড়বে না তা বেশ বোঝা যাচ্ছে। নবনী মিনমিন করে বলল, কই না তো, আপনার উপর হুট করে রাগ করতে যাব কেন? দিব্যর মনে হলো নবনী সম্ভবত তার পড়াশোনা বন্ধ হওয়ার আর নিজানার জন্য করা নিয়মের শিথিলতা নিয়ে ক্ষুব্ধ। সে মনে মনে চাইল নবনী যেন বিষয়টা সহজভাবে গ্রহণ করে। তাই শান্ত গলায় বুঝিয়ে বলল, দেখো নবনী, যদি নিজানার পড়াশোনা নিয়ে তোমার মনে কোনো ক্ষোভ থেকে থাকে তবে তুমি নিজেও জানো ওর পরিস্থিতিটা একটু ভিন্ন। আমি পড়াশোনা বিরোধী নই, কিন্তু আমাদের বাড়ির এই নিয়মটা বহু বছরের পুরনো। বিয়ের আগেই কি তোমাকে এই বিষয়ে স্পষ্ট করে জানানো হয়নি?
নবনী বিস্ময় নিয়ে দিব্যর দিকে তাকিয়ে রইল। মানুষটা কোথাকার কথা কোথায় নিয়ে গেল। দিব্যর কথার ইঙ্গিত বুঝতে নবনীর বাকি নেই ঠিকই, কিন্তু সে তো এমন কিছু গুণাক্ষরও ভাবেনি। দিব্য পুনরায় বলতে শুরু করলো, তুমি যদি পড়াশোনা চালিয়ে যেতে চাও আমি তোমাকে বাধা দেব না, তবে যদি আমার ব্যক্তিগত ইচ্ছার কথা বলো তবে আমি চাইব তুমি এখন যেভাবে দিয়াকে সময় দিচ্ছ সেভাবেই ওকে আগলে রেখো। তোমার কাছে সত্যিটা বলতে দ্বিধা নেই, আমার আম্মু আমাকে কলরব বা কুহুর মতো অতটা পছন্দ করেন না, কিন্তু আমি আমার মাকে খুব ভালোবাসি আর আমি কখনো তার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবো না। আমি চাইবো তুমিও যেন তেমন কিছু না করো, তবে ওই যে বললাম তোমার যদি একান্ত ইচ্ছা থাকে তবে তোমার পূর্ণ স্বাধীনতা আছে। আমি সেখানে বাধা হয়ে দাঁড়াবো না। নবনীর কানে বাকি কথাগুলো আর পৌঁছালো না। সে কেবল দিব্যর একটি বাক্যে এসে থমকে দাঁড়িয়েছে। অলেখা কেন তার নিজের সন্তানকে পছন্দ করেন না? নবনী হতভম্ব হয়ে প্রশ্ন করল, উনি আপনাকে কেন পছন্দ করেন না? উনি কি আপনার নিজের মা নন? নবনীর মনে একরাশ বিস্ময় আর কৌতূহল উকি দিল, যা আগের মুহূর্তে সব অভিমানকে এক মুহূর্তে ফিকে করে দিল। দিব্যের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। নবনীর মনে সংশয়টুকু সে আঁচ করতে পেরেছে। সে আলতো করে এক হাতে নবনীর কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আরও কাছে টেনে নিল। তা অপর হাতের তালু নবনীর বাঁ গালে রেখে তার মুখটা সামান্য উঁচু করে সরাসরি চোখের দিকে তাকালো। নবনীর সর্বাঙ্গে একটা শীতল স্রোত বয়ে গেল। বুকের ভেতর হৃদস্পন্দনের শব্দ যেন নিজের কানেই শুনতে পেল সে। চোখের পাতা দুটো অবাধ্য হয়ে বারবার কেঁপে উঠছে। দিব্য নিচু স্বরে বলল, আস্তে কথা বলো নবনী, দিয়ে জেগে যাবে তো। উনি আমার জন্মদাত্রী মা, এটা সত্য, তবে তুমি আমাকে ঠিক যে কারণে একসময় পছন্দ করতে না, উনি ঠিক একই কারণে আমায় খুব একটা পছন্দ করেন না। নবনী আড়ষ্ট হয়ে গেল। সেই দিনগুলোতে সে তো সত্যিই ছোট ছিল, অবুঝ মনে। তখন মানুষের বাহিক্য রূপটাই ছিল সব। আর যে মুহূর্তে দাঁড়িয়ে নিজের সেই পুরনো মানসিকতার কথা ভেবে সে প্রচণ্ড লজ্জাবোধ করলো। মনে মনে ভাবল, এই একটি কথা নিয়ে লোকটা আর কতদিন তাকে খোঁটা দেবে। কিন্তু পরক্ষণে এক গভীর বিস্ময় তাকে গ্রাস করলো। সে না হয় বাইরের মানুষ ছিল, কিন্তু অলেখা তো দিব্যর মা। মা হয়ে নিজের সন্তানকে গায়ের রঙের কারণে অপছন্দ করায় কি আদৌ সম্ভব? নবনী কিছু বলতে গিয়েও কথা হারিয়ে ফেলল। নিজেকে সামনে নিয়ে অস্ফুট স্বরে বলল, দেখুন, তখন আমি সত্যিই ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না। দিব্য মনে মনে বেশ কৌতুক বোধ করল। লজ্জায় নবনীর ফর্সা মুখটা এখন ডালিমে লাল হয়ে উঠেছে। আড়ষ্টতায় সে যেন নিজের ভেতরেই কুকড়ে যাচ্ছে। দিব্য মুখভঙ্গি কৃত্রিম গম্ভীর রেখে বলল, তাই নাকি? ছোট মানুষের যে এত কিছু বুঝতে নেই, সেটা কি জানতে না? নবনী এক মহা সংকটে পড়ল। লোকটার সাথে কথায় যেতে আবার প্রসঙ্গ করাতে সে দ্রুত বলল, কিন্তু উনি তো আপনার নিজের মা। দিব্য মাথা নেড়ে সায় দিল, আম্মুকে তো দেখেছ, অসম্ভব সুন্দরী ছিলেন তিনি। এখন অবশ্য সেই শ্রী অটুট আছে। খুব অল্প বয়সে আমার আব্বুর সাথে ওনার বিয়ে হয়েছিল। আব্বুর গায়ের রং একদম আমার মতো। তুমি হয়তো জানো না, আমার একজন যমজ ভাই ছিল, নাম দুর্য। ওর গায়ের রং ছিল ঠিক আম্মুর মতো, দুধে আলতা। আর আমি হয়েছিলাম আব্বুর প্রতিচ্ছবি। আম্মু কিশোরী ছিলেন বলেই হয়তো ওই বয়সে আমাকে ওনার খুব একটা পছন্দ হতো না। তবে খুব অবহেলা যে করতেন তা নয়। আমার শৈশবের বেশিরভাগ সময় কাটতো আমাদের বাড়ির কাজের লোক আমেনা আন্টির কাছে। সময়ের সাথে সাথে ওনার আচরণে পরিবর্তন এসেছে ঠিকই, কিন্তু সেই ক্ষতগুলো আমি ভুলতে পারিনি। আম্মু বলেন তিনি দুই ছেলেকে একসাথে সামলাতে পারতেন না বলেই আমাকে অমেলা আন্টির কাছে রাখতেন, কিন্তু আমি কোনোদিন তা মন থেকে মানতে পারিনি। বড় হওয়ার সাথে সাথে আমি নিজেই দূরত্ব বাড়িয়ে দিয়েছি। তবে আমি আমার মাকে আজও খুব ভালোবাসি। নবনীর কাছে পুরো বিষয়টি অবিশ্বাস্য এক রূপকথার মতো মনে হলো। দিব্যর যমজ ভাই ছিল। সেই বিস্ময়িত বোধ হয়ে জিজ্ঞেস করলো, তাহলে উনি এখন কোথায়? মানে আপনার সেই যমজ ভাই, কি যেন নাম বললেন? দিব্যর মুহূর্তেই গম্ভীর হয়ে উঠল। সুদূর অতীতে হারিয়ে যাওয়া কোনো এক ধূসর স্মৃতির দিকে সে ম্লান স্বরে বলল, দুর্জয়। আমাদের বয়স যখন মাত্র 7,
তখন একটা ভয়াবহ দুর্ঘটনায় ও আমাদের ছেড়ে চলে যায়। আজ কতগুলো বছর পার হয়ে গেল, অথচ আমার মনে হয় এই তো সেদিনকার কথা। জানো না বনি, ছোটবেলায় আমি ওকে খুব হিংসা করতাম, কিন্তু ও চলে যাওয়ার পর আমি বুঝেছিলাম আমি ওকে কতটা ভালোবাসি। বলতে বলতে দিব্য দু চোখ কানায় কানায় ভরে উঠল। এই কঠিন মানুষটির চোখে আজ শ্রাবণের মেঘ। নবনীর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করাটা তার ব্যক্তিত্বের হয়তো সাজে না, কিন্তু এই একটি প্রসঙ্গে এলে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। দিব্য প্রাণপণ চেষ্টা করলো নিজের আর্দ্র চোখ দুটো আড়াল করতে, কিন্তু নবনীর সন্ধানী দৃষ্টি এড়ানো সম্ভব হলো না। যে লোকটা তীক্ষ্ণ চাহনিতে বিদ্ধ করে আজ সেই দিশেহারা হয়ে চোখের দৃষ্টি সরিয়ে নিচ্ছে। নবীনী বুঝতে পারল দিব্য তালুকদার নামের এই দুর্ভাগ্য দেয়ালটার আড়ালে যে মানুষটি বাস করে তাকে হয়তো আজ অবধি আর কেউ এভাবে ভাঙা অবস্থায় দেখেনি। নবীনীর মনে হলো এক জীবনে এই অহংকারী লোকটার যা কিছু থাক না কেন, এক বিন্দু নিখাদ ভালোবাসার বড্ড অভাব। সে ভালোবাসার কাঙ্গাল, অথচ তার পৌরুষ তাকে সেটা স্বীকার করতে দেয় না। দিব্য যখন নবনীকে ছেড়ে দূরে সরে যেতে চাইল, নবনী তখন নিজের পায়ের পাতায় ভর দিয়ে খানিকটা উঁচু হলো, দুই হাতে সজোরে জড়িয়ে ধরল দিব্যর গলা। দিব্যর মাথাটা টেনে নিয়ে নিজের কাঁধে ঠাঁই দিল সে। দিব্য মুহূর্তের জন্য হতভম্ব হয়ে থমকে দাঁড়ালো। নবনী তার চুলে বিলি কেটে দিচ্ছে, পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, ঠিক যেমন করে মা তার অবুঝ সন্তানকে শান্ত করে। অদ্ভুত এক প্রশান্তি দিব্যর সমস্ত অস্তিত্ব জুড়ে ছড়িয়ে পড়ল। সে নিজেও আর নিজেকে সংবরণ করতে পারল না, আরও নিবিড়ভাবে নবনীকে নিজের বাহুডোরে আবদ্ধ করল। দিব্য তপ্ত অশ্রুতে নবনীর কাঁধ ভিজে একাকার হয়ে গেল। নবনী অনুভব করতে পারল এই বিশাল মানুষটার ভেতরে গুমড়ে মরা বহু বছরের জমানো কষ্টগুলো আজ শ্রাবণের ধারার মতো ঝরে পড়ছে। ঘুমের ঘোরে একটা কর্কশ গালি কানে আসতে দড়ফড় করে চোখ মেলল নিজানা। সকালে এমন কুরুচিপূর্ণ শব্দের উৎস খুঁজতে গিয়ে তার নজর পড়ল আয়নার সামনে। সেখানে দাঁড়িয়ে দিব্যি চুল ব্রাশ করছে কলরব, কানে ফোন ধরা। কার সাথে যেন বেশ চড়া গলায় কথা বলছে সে। সকাল সকাল বেশ পরিপাটি আর ফিটফাট হয়ে তৈরি সে। দেখলেই বোঝা যায় কোথাও বেড়ানোর জন্যই তারা আছে। নিজানা বিছানায় উঠে বসলো। মাথাটা এখনো কিছুটা ভার ঠেকলেও শরীরের তপ্ত ভাবটা নেই। জ্বরটা বোধহয় রাতের ওষুধে নেমে গেছে। হঠাৎ একটা চিন্তা মস্তিষ্কে বিদ্যুৎ চমকের মতো খেলে যেতেই নিজানা চমকে উঠল। সে দ্রুত খাট থেকে নেমে দীর্ঘায়ন গিয়ে কলরবের ঠিক পেছনে দাঁড়ালো। আয়নের প্রতিবিম্বে নিজানাকে লক্ষ্য করলো কলরব। ব্রু কুচকে বিরক্তি নিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে সে ঘুরে দাঁড়ালো। নিজানার তীক্ষ্ণ চাউনির মুখে কর্কশ স্বরে বলল, কি সকাল সকাল ওভাবে কি দেখছিস? মনে হচ্ছে চোখ দিয়ে একদম গিলে ফেলবি। নিজানার বিরক্তিতে মুখ কুচকে এলেও সে নিজেকে সংযত রাখলো। অত্যন্ত শান্ত গলায় প্রশ্ন করলো, তুমি কাল রাতে ঘরে ঢুকলে কিভাবে? আমার খুব স্পষ্ট মনে আছে, আমি নিজের হাতে দরজার ভেতর থেকে বন্ধ করেছিলাম। কলরব মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল। কি মুসিবত! মেয়েটার স্মৃতিশক্তি মারাত্মক, ঠিক মনে পড়ে গেছে। পরক্ষণে এক সিলতে কৃত্রিম হাসি টেনে স্বাভাবিক হওয়ার বান করে বলল, দেখ, তুই নিজেকে আইনস্টাইন ভাবলেও তোর মগজটা আসলে অতটাও সচল না। দরজা তো খোলাই ছিল, বন্ধ থাকলে আমি ঘরে আসতাম কি করে? যত সব ফালতু কথা। নিজেরা মানতে নারা। সে এক পা এগিয়ে গিয়ে বলল, একদম নাটক করবে না। সেদিনও ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল, অথচ তুমি ঘরে ছিলে না। আবার পরে বাড়ির ভেতর থেকেই তোমাকে বের হতে দেখলাম। সত্যি করে বলো তো, এসবের রহস্য কি? নয়তো আমি ছোট মামুকে গিয়ে সব বলে দেব। কিন্তু কলরব তাচ্ছিল্য সুরে বলল, মামুকে গিয়ে বলে দেব? ন্যাকা একটা! তোর মামুকে আমি ধরাই নাকি? যা গিয়ে বলে আয়। তার মানে তুমি সরাসরি কিছু বলবে না, তাই তো? কলরব কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। সে ফাঁস কাটিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হতেই নিজানা আবার ওর পথ আগলে দাঁড়ালো। কলরব এবার মেজাজ হারিয়ে নাক মুখ কুচকে বলে উঠল, সমস্যা কি তোর? তুই কি চাস তোকে তুলে একটা আছাড় মারি? নিজানার মেজাজ খারাপ হলো। এটা কেমন ব্যবহার? সে নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব শীতল রেখে পাল্টা প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ তুমি? আর রোজ যে এত রাত পর্যন্ত কোথায় থাকো তুমি, বলবি কি? কলরবের কণ্ঠস্বরে তাচ্ছিল্য, সেটা কি তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? দিতে হবে, অবশ্যই দিতে হবে। কলরব এক পা এগিয়ে এসে বিদ্রুপী সুরে বলল, তোর মনে হয় না তুই একটু বেশিই বলে ফেলেছিস?
তুই আমার কে যে তোকে সব বলতে হবে? কথাটা তীরের মতো নিজানার বুকে বিঁধল। সে কি সত্যিই কেউ না? এই ঘরে এই জীবনে তার অবস্থানটা কি এতটাই নড়বড়ে যে কলরব অবলীলায় তাকে এই প্রশ্নটা করতে পারল? অপমানে নিজানার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে নিজেকে সামলে নিল, স্থির গলায় বলল, ঠিক আছে, বলতে হবে না। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, রাত 10টার পরে এই ঘরের দরজা বন্ধ থাকবে। তুমি দরজায় ধাক্কাতে ধাক্কাতে অজ্ঞান হয়ে গেলেও আমি তা খুলব না। কথাটা শেষ করে নিজানা পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু কলরব তড়িৎ গতিতে ওর হাত চেপে ধরে আবারও মুখোমুখি দাঁড় করালো। দাঁতের দাঁত পিষে বলল, আমাকে হুমকি দিচ্ছিস? ভুলে যাস না, এটা আমার বাড়ি, আমার ঘর। এখানে তুই বলার কে শুনি? আমার যখন ইচ্ছা আসবো, যখন ইচ্ছা যাব, যা খুশি করবো আমি। তুই আটকাতে পারবি না। নিজানো চোখের দিকে তাকিয়ে বলল, না, পারবে না। যা ইচ্ছে তাই করতে পারবে না তুমি, কারণ এখন এই ঘরটা আমারও, আর আমি যা বলেছি ঠিক তাই করব। ছাড়ো আমাকে। কি চাস তুই? এত বাড়াবাড়ি কেন করছিস বলতো? কলরবের গলায় এক ধরনের অস্বস্তি, বিরক্তি। নিজানার দ্বিগুণ তেজ নিয়ে বলল, ডিভোর্স, যেটা তুমি দেবে বলেছিলে। কথাটা বলার সময় নিজানার কণ্ঠস্বর কি সামান্য কেঁপে উঠল হয়তো, কিন্তু কলরবের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। সেই মুহূর্তকাল নিস্তব্ধ হয়ে নিজানার চোখের দিকে চেয়ে রইল। সেই দীর্ঘ কয়েক সেকেন্ডের নীরবতায় দুই জোড়া চোখের লড়াই চলল। কলরব যেন নিজানার চোখের গহীনে কিছু একটা খুঁজল, তারপর অবজ্ঞার সাথে নিজানাকে নিজের থেকে দূরে ঠেলে দিল। অত্যন্ত শীতল আর নির্লিপ্ত গলায় বলে, ঠিক আছে, তাই হবে। কথাটা বলে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, হনহনিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। হতভম্ব নিজানা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার ছলছল চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। সেই ঝাপসা চোখে সে কলরবে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। সকালের নাস্তার টেবিলে বাড়ির প্রায় সকলেই উপস্থিত। নিজানা এসে বসতে মনিতে উদ্বেগের সাথে জিজ্ঞেস করলো, নিজানা, তোমার শরীর এখন কেমন? জ্বরটা কি একটু কমেছে? নিজানা মৃদু মাথা নেড়ে সায় দিল। দিব্য অবাক হয়ে প্রশ্ন করলো, তোর জ্বর এসেছিল নাকি রে? হুট করে এমন জ্বর এলো কিভাবে? এখন কেমন বোধ করছিস? মনিতার কথা শুনে টেবিলে উপস্থিত কয়েক জোড়া চোখ স্থির হলো নিজানার ওপর। কেবল কলরব তালুকদারের কোনো হেলদোল নেই। সে যেন জগতের সব ভাবনার ঊর্ধ্বে থেকে নিশ্চিন্তে খেয়ে যাচ্ছে। মনিতে উত্তর দিল, জ্বর আসবে না কেন বলো? কাল কলেজ থেকে ফেরার সময় কায়েফের সাথে একদম কাক বেজা হয়ে ফিরেছিল মেয়েটা। আরশাদ তালুকদার কিছুটা সন্দিহান গলায় বললেন, কায়েফের সাথে কেন? কলরব কি তোমাকে আনতে যায়নি? কলরব, আমি কি তোমাকে নির্দিষ্ট করে বলে দিইনি? কলরব খাওয়া থামিয়ে নির্বিকার মুখে তাকালো, অত্যন্ত নির্লিপ্ত স্বরে বলল, আমি আনি বা কায়েফ আনো, কেউ একজন নিয়ে এলেই তো হলো। এতে এত আলোচনার কি আছে? কায়েফ এতক্ষণ চুপ ছিল। গম্ভীর গলায় প্রত্যুত্তর করলো, আমি মোটেও কাউকে আনতে যাইনি। আমি বাড়ি ফিরছিলাম, পথে দেখলাম ও প্রচণ্ড বৃষ্টির মধ্যে একা রাস্তা দিয়ে হাসছে। নিজের দায়িত্বহীনতাকে অন্যের দায়িত্ব বলে চালিয়ে দিলে সব মিটে যায় না। আরশাদ তালুকদারের কণ্ঠস্বর এবার বেশ ভারী হয়ে এলো। তিনি নিজানার দিকে তাকিয়ে বলে, নিজানা, সত্যি করে বলো তো কি হয়েছিল? তুমি কলরবের সাথে কেন ফিরোনি? ও কি তোমাকে আনতে যায়নি? নিজানা একবার কলরবের দিকে তাকালো। মুহূর্তে তার চোখের মিলন হলো। কলরবের চোখের নীরের চাহনি। নিজানা ভাবলে এই সুযোগে একটা উচিত শিক্ষা দেওয়া যাক। মাথা নিচু করে অত্যন্ত ক্ষীণ স্বরে বলল, কাল কলরব আমাকে মাঝ রাস্তায় একা নামিয়ে দিয়ে চলে এসেছিল। তার কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি শুরু হয়। কথাটা শুনে আরশাদ তালুকদার ক্ষিপ্ত হয়ে উঠলেন। কলরব, এসব আমি কি শুনছি? এটা কোন ধরনের কাণ্ডজ্ঞানহীন আচরণ, হ্যাঁ? আফতাব তালুকদার পরিস্থিতি সামলাতে চাইলেন, বলে, না, কি শুরু করলে তোমরা? ভাইয়া, খাওয়ার টেবিলে এসব কথা কাটাকাটি কি শোভা পায়? খাওয়াটা শেষ করো, পরে না হয় এসব নিয়ে কথা বলা যাবে। কলরব নিচু গলায় বলে, ঠিক আছে, পরের বার থেকে আর এমনটা হবে না। এটুকু বলে সে খাওয়া অসম্পূর্ণ রেখে টেবিল ছেড়ে উঠে পড়ল। দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করলো। আরশাদ তালুকদার রাগে ফুঁসতে লাগলেন।
কোনো মতে নাস্তা শেষ করে তিনিও বেরিয়ে গেলেন। একে একে দিব্য কাব্য সবাই যার যার গন্তব্যে রওনা হলো। নিজানা কলেজের জন্য তৈরি হয়ে এসেছিল। সেও যখন উঠে যাবে ভাবছিল, ঠিক তখনই অলেখার গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, দাঁড়াও নিজানা, তোমাদের সবার সাথে আমার কিছু জরুরি কথা আছে। নিজানা নিঃশব্দে পুনরায় নিজের আসনে বসে পড়লেন। মৌনিতা, নবনী আর মাঝার তিনজনেই কিছুটা বিস্ময় নিয়ে অলেখার দিকে তাকালো। অলেখা কণ্ঠস্বরে কাঠিন্য তিনি তীক্ষ্ণ গলায় বলতে শুরু করলেন, তোমরা তিনজনই যেহেতু এই বাড়ির বউ, তাই সংসারের উপর তোমাদের তিনজনেরই সমান দায়বদ্ধতা আছে। তিনজন জোয়ান বউ ঘরে থাকলে শাশুড়িদের এই বয়সে অসুস্থ শরীর নিয়ে হাড়ভাঙা খাটুনি খাটার কোনো মানে আমি দেখি না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী 3 মাস তোমরা সংসারের যাবতীয় দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নেবে। মাঝা ভাঁজ থেকে যোগ করলেন, এখন বলো, এ ব্যাপারে তোমাদের কারো কোনো আপত্তি আছে কিনা? তিনজনে যান্ত্রিকভাবে মাথা নেড়ে সম্মতি জানালো। অলেখা কাজের ভাগ বুঝিয়ে দিলেন, নিজানা সকালের নাস্তা তৈরির দায়িত্ব নেবে। যেহেতু রান্নার বিন্দুমাত্র অভিজ্ঞতা ওর নেই, তাই নাস্তা তৈরি করাটা ওর জন্য সহজ হবে। নবনী দুপুরের রান্না সামলাবে আর মৌনিতা রাতেরটা। এতদিন মৌনিতা একাই সব সামলাতে হয়েছে, ওকে অনেক কষ্ট দিয়েছি। আর না, নিজানা অবাক হয়ে অলেখার দিকে চাইল। সকালে যদি তাকে নাস্তা তৈরির দায়িত্ব সামলাতে হয়, তবে সে কলেজে যাবে কখন? সে অত্যন্ত দোটানায় পড়ে নিচু স্বরে বলল, মামি, কিন্তু আমার তো। ওর কথা শেষ হতে দিলেন না অলেখা। বললেন, কি, তোমার কোনো সমস্যা আছে? তোমাকে তো সবসময় বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে নিজানা, বাকিদের তো কোনো অসুবিধা দেখছি না। নিজানা কেন যেন মুখ ফুটার প্রতিবাদের ভাষা খুঁজে পেল না। অলেখাকে আজকাল খুব ভয় লাগে ওর। অলেখা পুনরায় বলে উঠলেন, সংসার করতে গেলে সবসময় স্বামীকে টেক্কা দিতে নেই। স্বামী দোষ করুক বা গুণ, তা জনে বিচার দিয়ে বেড়ানো কোনো বুদ্ধিমতী স্ত্রীর কাজ নয়। মাঝে মধ্যে কিছু ত্রুটি আড়াল করতে শিখতে হয়। স্বামী স্ত্রীর নিজেদের মান অভিমান আর ঝগড়া নিজেদের ঘরের ভিতরে মেটানো ভালো, নয়তো তার পরিণতি কারো জন্যই সুখকর হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক সেই মুহূর্তে টেবিলে এক অপ্রত্যাশিত শব্দে সবাই চমকে উঠল। নবনীর হাত থেকে ফসকে একটা কাঁচের গ্লাস মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নবনী তড়িঘড়ি করে ভাঙা কাজগুলো সরানোর চেষ্টা করতে করতে বলল, সরি, আমি সত্যি বুঝতে পারিনি, একদম হাত থেকে পিছলে পড়ে গেল। অলেখা স্থির দৃষ্টিতে নবনীর কম্পিত হাতের দিকে তাকিয়ে শান্ত গলায় শুধালেন, কি হয়েছে নবনী? তোমার মন কোথায়? শরীর ঠিক আছে তো? নবনী কেবল নিঃশব্দে মাথা নাড়ল। মেঝেতে পড়ে থাকা কাঁচের গ্লাসটা কয়েক টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। সে অত্যন্ত সাবধানে সেই ভাঙ্গা অংশগুলো কুড়াতে লাগলো। অলেখাকে বলার মতো কোনো ভাষা ওর জানা নেই। সকালে সেই বীভৎস স্বপ্নটা ছিল দিব্যকে নিয়ে। সেই থেকেই এক অজানা অস্থিরতা ওকে কুরে কুরে খাচ্ছে। দিব্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সেই অস্বস্তি যেন কয়েক গুণ বেড়ে বুকটা দগদগ করছে। নিজানা ঘর থেকে বেরিয়ে এসে সদর দরজার কাছে পৌঁছাতেই বিস্ময়ে থমকে গেল। গেটের পাশে কলরব দাঁড়িয়ে আছে তার বাইকটা নিয়ে। পরনে কুচকুচে কালো টি শার্ট আর কালো প্যান্ট, মাথায় কালো হেলমেট, এমনকি বাইকটাও মিশে কালো। এই ছেলেটার কালো রঙের প্রতি এত টান কেন? সবসময় কালো জ্যাকেট বা কালো শার্টে নিজেকে মুড়িয়ে রাখে সে। ঠিক সেই মুহূর্তে কায়েব গাড়ির চাবি হাতে গ্যারেজের দিকে যাচ্ছিল। নিজানা কি ভেবে যেন ওকে ডেকে উঠল, কায়েব। কায়েব থমকে দাঁড়ালো, সেই সাথে কলরব ঘাড় ঘুরিয়ে তাকালো। নিজানা এগিয়ে গিয়ে কায়েবের মুখোমুখি দাঁড়াতে কায়েবের ভেতরে এক ধরনের অস্বস্তি দানা বাঁধলো। সে নিজানার চোখের দিকে সরাসরি তাকাতে পারল না, অথচ নিজের মনকেও কোনো মতেই রুখতে পারছে না। গম্ভীর গলায় শুধালো, কিছু বলবি? নিজানা আর চোখে একবার কলরবকে দেখে নিয়ে কায়েফকে বলল, আমাকে একটু কলেজে নামিয়ে দিয়ে আসবে, যদি তোমার খুব একটা সমস্যা না হয় তো। নয়তো আমি অটো বা অন্য কিছু করে চলে যাব। কায়েব আর চোখে কলরবের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো। নিজানার কোনো আবদার ফিরিয়ে দেওয়ার সাধ্য তার কোনো কালেই ছিল না, বিশেষ করে যখন মেয়েটি নিজে থেকে কিছু চাইছে। সে বুঝতে পারলো নিজানা হয়তো কলরবের সাথে যেতে ইচ্ছুক নয় বলেই তাকে বলছে।
তার উপরে এই মেয়ে যাবে একা অটোরিকশায়, পথে নির্ঘাত কোনো বিপদ হতে পারে। কায়েব তাই আর দ্বিরুক্তি না করে গাড়ি বের করার জন্য এগিয়ে গেল। কলরব পাথরের মতো স্থির হয়ে ভাইকে বসে সবটা দেখল। ওদের গাড়িটা গেট ফেরিয়ে দৃষ্টির আড়ালে চলে যাওয়ার পর সে নিজেও ইঞ্জিন স্টার্ট দিল, বেরিয়ে গেল। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।